আপনার কি খারাপ লাগছে? মাথা ব্যথাটা কি আবার বেড়েছে? প্রাপ্তির আদরের স্বরে বিচলিত হয়ে বলা কথায় ফারিস ধপ করে চোখ খুলে তাকালো। ফারিস তার মাথায় রাখা প্রাপ্তির হাতটা খপ করে ধরে রাগ দেখিয়ে বলল। দরদ দেখাতে হবে না, গিয়ে ঘুমিয়ে পড় যা। প্রাপ্তি ফারিসের দিকে তাকিয়ে দেখল ফারিসের চোখ জোড়া একদম লাল হয়ে আছে। ফারিসের হাবভাব সে বুঝতে পারছে না। এই রেগে যাচ্ছে তো এই অভিমান করে ছোট বাচ্চাদের মতো, আবার হুট করেই চুপচাপ হয়ে যাচ্ছে। প্রাপ্তি এবার নিজের হাতটা ফারিসের মুঠো থেকে ছাড়িয়ে নিয়ে বলল। আমার কোলে শুয়ে পড়ুন, আমি মাথায় হাত বুলিয়ে দিই। প্রাপ্তির কথা এবার ফারিস হা হু কোনো কথা না বলে চুপচাপ প্রাপ্তির উদরের উপর মাথা রেখে দোলনায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল। দোলনাটা মোটামুটি বড়ই, তবে ফারিসের মতো লম্বা বলিষ্ঠবান পুরুষদের জন্য ছোটই বলা যায়। তবুও প্রিয়তমার নিকট হতে একটু যত্নের লোভে সে দ্বিমত না করে সেখানেই কোনো রকম হাত পা গুটিয়ে শুয়ে পড়ল। ফারিসের মাথাটা একদম প্রাপ্তির পেটের সাথে লেগে আছে। প্রাপ্তি নিজেকে এবার স্বাভাবিক রেখে আস্তে আস্তে ফারিসের মাথায় হাত বুলাতে বুলাতে চুল টেনে দিতে লাগলো। ফারিসও বাধ্য বাচ্চাদের মতো তা অনুভব করছে। প্রাপ্তি আচমকা ফারিসকে একটা প্রশ্ন করে বসলো। অনেক ভালোবাসেন? ফারিস প্রাপ্তির কথায় কোনো উত্তর করল না, বিধায় প্রাপ্তি আবার বলল। বলুন না একটু। ফারিস এবার অনেকক্ষণ পর মুখ খুলল। যাকে ভালোবাসি সে কি বোঝে না? যদি তাকেই বোঝাতে না পারি তবে তো আমার ভালোবাসা ব্যর্থ। ফারিসের কথায় প্রাপ্তির ঠোঁটে মৃদু হাসি দেখা গেল। তেরা লোকটা এটুকু যে বলেছে এটাই তার জন্য যথেষ্ট। প্রাপ্তি ফারিসের মাথায় চুল টেনে দিতে দিতে সে তার ছোট্টবেলার কিছু স্মৃতি স্মরণ করল। সে তখন ক্লাস 5-এ পড়তো। তখন ফারিস তাকে পুকুরে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিল। লোকটা তাকে ছোটবেলায় কেন যেন প্রাপ্তিকে তার কাছে ঘেঁষতে দিত না, তা প্রাপ্তির জানা নেই। তবে ছোট থেকেই ফারিস প্রাপ্তির উপর কোনো আঁচ আসতে দেয়নি। ফারিস এবার মাথা ঘুরিয়ে নড়ে চড়ে উল্টো ঘুরে প্রাপ্তির পেটে মুখ গুজে শুয়ে পড়ল। প্রাপ্তি এখন কিছুটা স্বাভাবিকভাবেই নিচ্ছে এসব। ফারিসের মাথায় হাত বুলাতে বুলাতে প্রাপ্তি বলল। রুমে যাবেন না? চলুন না, এবার অনেক রাত হয়েছে তো। ফারিস প্রাপ্তির কথায় কোনো তাড়াহুড়ো না দেখিয়ে বরং এবার দুহাত প্রাপ্তির কোমরে আরো শক্ত করে চেপে ধরে উদরে পরপর কয়েকবার ঠোঁট ছুঁইয়ে বলল। আমরা তো এখন বিবাহিত। আজকে রাতটা কি তুই আমার হবি, লিটল চেরি? তোর উপর আমার পূর্ণাঙ্গ হক চাইলে কি আমায় ফিরিয়ে দিবি জান? প্রাপ্তি ফারিসের কথাগুলো বুঝতে অসুবিধে হলো না। ফারিসের কথাগুলো তার কানে বারবার বাজছে। নিজেকে ছিন্ন ভিন্ন লাগছে কেন যেন তার। এরকম ব্যাকুল কণ্ঠের মালিককে সে কিভাবে ফিরিয়ে দেবে? এই লোকটার তো তার উপর পূর্ণাঙ্গ হক আছে। সেখানে তবুও তার প্রতি কোনো দিন জোর জবরদস্তি করেনি, বরং প্রত্যেকবার আগলে রেখেছে। ফারিসের কথায় প্রাপ্তির হাত আগেই থেমে গিয়েছিল। ফারিস নিজেও প্রাপ্তির থেকে উত্তর জানার জন্য ব্যাকুল হয়ে আছে। শোয়া থেকে উঠে বসে চাতক পাখির ন্যায় প্রাপ্তির দিকে তাকিয়ে রইল। দুজনের দৃষ্টি মিলিত হতেই প্রাপ্তি লজ্জায় চোখ নামিয়ে নিল। ফারিস আরও কিছুক্ষণ এভাবে এক দৃষ্টিতে প্রাপ্তির দিকে তাকিয়ে থেকে বলল। নীরবতাটাকে কি সম্মতির লক্ষণ ভেবে নিব জান? ফারিসের কথায় প্রাপ্তি চোখ তুলে তাকাতেই ফারিস প্রাপ্তির অবাক হওয়া দৃষ্টির মানে বুঝে প্রাপ্তিকে কাছে টেনে প্রাপ্তির ঠোঁটে শক্ত করে একটা চুমু খেয়ে উঠে দাঁড়ালো। তারপর প্রাপ্তিকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে ছাদের রেলিংয়ের দিকে বসিয়ে দিল। প্রাপ্তি কম্পিত ওষ্ঠদ্বয় নিজের ওষ্ঠ দ্বারা আঁকড়ে ধরল। কিছু সময় ব্যবধানে ফারিস প্রাপ্তির ওষ্ঠজোড়া ছেড়ে দিয়ে প্রাপ্তিকে আবার কোলে নিয়ে দোলনার উপর গিয়ে বসল। প্রাপ্তির ওড়নাটা অনেক আগেই মাথা থেকে সরে গিয়েছে। এবার ফারিস তার বুকের উপর থেকে এক ঝটকায় সরিয়ে নিয়ে পাশে রেখে দিল। তারপর ফারিস প্রাপ্তির দিকে এক পলক ঘোলাগা দৃষ্টিতে তাকিয়ে প্রাপ্তির গলায় মুখ গুজে দিল। প্রাপ্তি অনুভব করতে পারছে ফারিসের ছোঁয়ারগুলো আজ মাত্রা অতিরিক্ত উন্মাদনার প্রসার। ফারিসকে প্রাপ্তির কাছে আজ ভীষণ উন্মাদ লাগছে। ফারিস প্রাপ্তির গলায় ওষ্ঠ ছুঁয়ে আদর দিচ্ছে, পরক্ষণেই সেখানে উন্মাদের মতো কামড় বসিয়ে দিচ্ছে, আবার কামড় দেওয়া জায়গাগুলোতে আবার ওষ্ঠ ছোঁয়াচ্ছে। ফারিসের এইরকম স্পর্শে প্রাপ্তির দেহখানা একদম নেতিয়ে পড়েছে। প্রাপ্তি নিজের ভরশক্তি ছেড়ে দিতেই ফারিস শক্ত দুহাতে প্রাপ্তিকে নিজের সাথে আগলে নিয়ে বলল। খারাপ লাগছে পাখি? প্রাপ্তি ফারিসের কথায় কোনো উত্তর দিল না, বরং ফারিসের বুকে মাথা এলিয়ে দিয়ে ফারিসের পিঠের দিকের টি শার্টটা শক্ত করে খামচে ধরল। ফারিস প্রাপ্তিকে আবারও কোলে নিয়ে উঠে দাঁড়ালো।
প্রাপ্তির দিকে এক পলক তাকিয়ে প্রাপ্তিকে নিয়ে নিজের জিম রুমের দিকে চলে গেল। ফারিস নিজের জন্য ছাদের এক কোণায় জিম তৈরি করেছিল, যার পুরোটাই দেয়ালসহ সব দরজা জানালা কাচের আবৃত। ফারিস প্রাপ্তিকে কোলে নিয়ে জিমের এক কর্নারে রাখা একটা সোফার সামনে গিয়ে দাঁড়ালো। সোফাটা আধুনিক ডিজাইনকৃত। ফারিস রিমোট চাপতেই সোফাটা বিশাল বেডে পরিণত হয়ে গেল। প্রাপ্তি এটা দেখে ফারিসের দিকে হা হয়ে তাকালো। তার ভীষণ লজ্জা লাগছে। প্রাপ্তিকে লজ্জা পেতে দেখে ফারিস প্রাপ্তির কানে কানে কিছু বিড়বিড় করে বলল। ফারিসের কথায় প্রাপ্তি ফারিসের বুকে কয়েকটা কিল দিয়ে বলল, ছাড়ুন বলছি অশুভ পুরুষ, আমি আর আপনার কাছে আসবো না। প্রাপ্তির কথায় ফারিস ঠোঁট বাঁকালো, তারপর তাচ্ছিল্য সহকারে হেসে বলল, Sorry, it has already gone too far, little cherry. Now I can't control myself anymore. ফারিস কথাটা বলেই প্রাপ্তিকে বেডে শুইয়ে দিল, জিমের বাইরে চলে গেল। ছাদের দরজার সামনে এসে ভালো করে ভেতর থেকে দরজা লক করলো। তারপর প্রাপ্তির ওড়নাটা দোনার উপর থেকে নিজের সাথে নিয়ে আবার জিমের ভেতর চলে গেল। ফারিস জিমের ভেতরে ঢুকে প্রত্যেকটা দরজা জানলা ভালো করে লক করে দিয়ে সবগুলোতে সাদা পর্দা টেনে দিয়ে সব লাইট অফ করে দিল। তারপর প্রাপ্তিকে যে পাশটায় শুইয়ে দিয়ে গিয়েছিল সেখানে চলে গেল। এখন কর্নারের সাইডে কেবল একটা লাইট জ্বলছে। ফারিস তার হাতে থাকা ওড়নাটা অবহেলায় বিছানার উপর ছুঁড়ে ফেলল। তারপর এক পা দুপা করে প্রাপ্তির কাছে এসে প্রাপ্তিকে নিজের সাথে মিশিয়ে নিল। সময়ের ব্যবধানে আজ ফারিসের সকল উন্মাদনার সাক্ষী হতে থাকলো প্রাপ্তি। প্রাপ্তি শক্ত দৃঢ় পুরুষটার আরেকটা রূপ আজ দেখল এক উন্মাদ ফারিসকে। সময় গড়িয়ে দুটি দেহ আজ যেন দুটি প্রাণকে ছুঁয়ে নিয়েছে নীরবভাবে। সকাল 8টায় প্রাপ্তির ঘুম ভাঙল। ঘুম ভাঙতেই নিজের শরীরে আজ অস্বাভাবিক ব্যথা অনুভব করল সে। বিছানার অপর পাশে চোখ যেতেই দেখল ফারিস পিঠ ভাসিয়ে শুয়ে আছে। প্রাপ্তি ফারিসের পিঠে লাল লাল ছোট ছোট অসংখ্য নখের আঁচড় দেখে আঁতকে উঠল। তারপর কিছু একটা মনে পড়তেই সে লজ্জায় মুখ লুকালো। ফারিস ফজরের আজানের আগে প্রাপ্তিকে কোলে করে নিজের রুমে নিয়ে এসেছিল। তারপর প্রাপ্তিকে এক প্রকার জোর করেই গোসল করিয়ে দিয়ে নিজেও গোসল করে দুইজন একসাথে নামাজ আদায় করতে দাঁড়িয়েছিল। নামাজ আদায় শেষে দুইজন আবার ঘুমিয়েছিল। কাল রাত জাগায় এখন উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। প্রাপ্তির নড়াচড়ায় ফারিসেরও ঘুম ছুটে গেল। ফারিস প্রাপ্তিকে নিচে নামতে চেষ্টা করতে দেখে নিজের এক হাতে প্রাপ্তির একটা হাত টেনে ধরল। তারপর এক ঝটকায় প্রাপ্তিকে আবার শুইয়ে দিয়ে বলল, চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো রেস্ট নে, নিচে যেতে হবে না, একটু ঘুমো। প্রাপ্তি ফারিসের কথায় কোনো উত্তর না করে উল্টো পাতলা কম্বল দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। ফারিসের সামনে আজ তার ভীষণ লজ্জা লাগছে। লোকটা সারা রাত তাকে লজ্জায় ডুবিয়ে মেরেছে। ফারিস প্রাপ্তির কাণ্ড দেখে ঠোঁট টিপে হাসল। প্রাপ্তিকে নিজের দুহাতে আগলে নিয়ে বলল, আমার বইয়ের লজ্জা মাখা মুখটা একটু দেখি তো। প্রাপ্তি মিনমিনে লজ্জা মাখা কণ্ঠে বলল, না। বকেন পাখি, এখনো লজ্জা করছে বুঝি? লজ্জা ভাঙেনি এখনো আপনার? প্রাপ্তি এবার মুখ থেকে কম্বল সরিয়ে এক হাতে ফারিসের মুখ চেপে ধরে বলল, চুপ করুন বেহার নির্লজ্জ পুরুষ, আপনি আমায় অনেক ব্যথা দিয়েছেন। এখন এই মুখ দিয়ে আর একটা পচা কথা বলে না খুব খারাপ হবে বলে দিলাম। ফারিস তার ছোট্ট বউয়ের চোখে মুখে রাগ দেখে ঠোঁট টিপে হাসল। যেই মেয়ে তাকে দেখলে আগে মুখ দিয়ে কথা বের হতো না, আজকাল সেই মেয়ে তার চোখে চোখ রেখে তাকে ধমকায়, ভাবা যায়? ফারিস তার মুখ ধরে রাখা প্রাপ্তির হাতে তালুতে ভেজা ঠোঁট ছুঁয়ে দিতেই প্রাপ্তি লজ্জায় ফট করে ফারিসের মুখ থেকে নিজের হাতখানা সরিয়ে নিল। প্রাপ্তির হাত সরিয়ে নিতেই ফারিস বলল, কালকে রাতে কে যেন আমাকে বারবার ফারিস ফারিস বলে ডাকছিল। ফারিসের কথায় প্রাপ্তি লজ্জায় মাথা নুইয়ে বলল, আমি জানি না, সরেন আপনি। থাক, ছোট মানুষ বলে আর কিছু বললাম না, নয়তো আবার মুখ দিয়ে আমার নাম বের করে প্রমাণ দিয়ে দিতাম কে ফারিস ফারিস করছিল। আপনি? কি? কিছু না, আপনি যান এখন এখান থেকে। ফারিস আর ঘাটল না। মেয়েটার শরীরে এমনিই নাজুক, তাই কথা না বলে চুপচাপ প্রাপ্তির গায়ে কম্বল টেনে দিয়ে জোর করে শুইয়ে দিল। তারপর নিজে ফ্রেশ হয়ে বের হয়ে নিচে চলে গেল। ফারিস তার আম্মুকে এক প্লেট ভর্তি করে খাবার দিতে বলল। ফারিস খাবার নিয়ে আবার উপরে তার রুমে আসলো। ফারিস প্রাপ্তিকে উঠিয়ে বসালো। তারপর জোর করে একটু খাবার খাইয়ে দিয়ে জ্বরের আর ব্যথানাশক ঔষধ খাইয়ে দিল। ফারিসের আজ হসপিটালের ডিউটি আছে, তাই প্লেটের বাকি খাবারটুকু সে খেয়ে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরোলো।
হসপিটালে যাওয়ার সময় ফারিসের কিছু একটা মনে পড়তেই ফার্মেসি থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে আবার বাসার দিকে ব্যাক করলো। ফারিস তার হাতে থাকা ছোট্ট ব্যাগটা নিয়ে একদম প্রাপ্তির কাছে চলে গেল। প্রাপ্তিকে ডেকে তুলে একটা ওষুধের প্যাকেট এগিয়ে দিয়ে খেয়ে নিতে বলল। প্রাপ্তির কপালে একটা চুমু দিয়ে আবার বেরিয়ে গেল। ফারিস চলে যাওয়ার পর প্রাপ্তি অলসতা কাটিয়ে উঠে বসলো না আর, বিধায় ফারিসের রেখে যাওয়া ট্যাবলেটের কাগজটা বেডসাইড টেবিলের উপরে সেভাবেই পড়ে রইল। প্রাপ্তির শরীরটা আজ ভালো না লাগায় আর ভার্সিটি যাওয়ার সাহস করল না। শরীরের দুর্বলতা চোখে মুখে নেমে আসতেই প্রাপ্তি ঘুমিয়ে পড়ল। সকালে স্নিগ্ধতার চাদর চূর্ণ বিচূর্ণ হয়েছে প্রকৃতিতে অনেক আগেই, দ্বিপ্রহরের জানান দিয়েছে। আজ ফারিসের ঢাকা মেডিকেলে সার্জারি বিভাগে রোগী দেখার দিন ছিল। এখন সময় গড়িয়ে দুপুর 2টা। রোগী দেখা শেষ করে সবে নিজেদের কেবিনে ফিরছিল ফারিস। গরমে তার চেহারার অবস্থা নাজেহাল। হলদে হানি কালারের গায়ের রঙের শরীরটাতে ক্লান্তির ঝাঁক নেমেছে যেন। মুখটা গরমের চোটে লাল রক্তিম বর্ণ ধারণ করে আছে। চোখ দুটো কেমন একটা গাম্ভীর্যতার ছাপ খেলা করছে। ফারিস একটা মেডিকেলের ফাইল হাতে নিয়ে চোখ বুলাচ্ছে। এখানে অনেক রোগীর নামের লিস্ট আছে, যাদের প্রত্যেকেই মারাত্মকভাবে হৃদরোগে আক্রান্ত। তাদের মধ্যে দুটো নামের পাশে বয়সের দিকে চোখ পড়তেই ফারিসের শক্ত পুরুষালী দেহটা যেন আরো শক্ত হলো। তাদের মধ্যে একটা বাচ্চা ছেলের নাম ইয়াদ। ছেলেটার বয়স বেশি না, মাত্র 3 মাস বয়সেই বিধাতা তাকে এত বড় রোগের ভাগিদার বানিয়ে এই ভুবনে পাঠিয়েছে। আরেকজনের নাম টিয়া। মেয়েটার বয়স লেখা আছে 3 বছর। তবে এই মেয়ের ক্ষেত্রে বলা যায় তার ভাগ্য বিধাতা আরও করুণভাবে লিখেছে, কারণ মেয়েটা অনাথ। তাকে দেখাশোনা করা হয় অনাথ আশ্রম থেকে। ফারিসের মুখ দিয়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এসব তার কাছে নতুন নয়। এই পেশায় আসার পর থেকে এমন বহুল দৃশ্যর সাথে সে পরিচিত। ফারিস যে রিপোর্টটা দেখছিল, এটা পুরো বাংলাদেশে অসহায় মানুষদের মধ্যে থেকে উঠে আসা এক অসহায় নিম্ন শ্রেণীর রোগীদের লিস্ট। ফারিসের নিজস্ব টিম আছে, ফারিস তাদের নিয়ে এসব কাজ করছে। সরকারের এসব ব্যাপারে কোনো হাত নেই। এই লিস্টে থাকা প্রতিটি পরিবার হতদরিদ্র পরিবার থেকে বিলং করে। এদের চিকিৎসা তো দিনে দুবেলা ভাতও জোটে কিনা তাতেও সন্দেহ আছে। ফারিস এই মেডিকেল টিম এসব হতে দরিদ্র মানুষদের খুঁজে বের করে, তারপর তাদের সবাইকে ফারিসের টিম থেকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। ফারিসদের এই মেডিকেল টিমের নাম প্রাণ সেবা মেডিকেল টিম। ফারিস এই টিমের প্রতিষ্ঠাতা। সে ইতোমধ্যে বিভিন্ন বিভাগে বিভিন্ন পর্যায়ে ডাক্তারদের এতে যুক্ত করেছে। শিশিরও আছে গাইনি বিভাগে। হতদরিদ্র গ্রামের মেয়েদের মেয়েলি সমস্যার সমাধান করে সে। ফারিস সময় করে প্রতি মাসে যে কোনো একটি জেলায় যায়। তারা আগে থেকেই একটা নির্দিষ্ট জেলা টার্গেট করে রাখে। তারপর সেখানে গিয়ে বিনামূল্যে কিছুদিন ক্যাম্পেইন করে চিকিৎসা সেবা দিয়ে থাকে। ফারিসের হাতে যেই ফাইলটা আছে, এটা সিলেট জেলার। ফারিসদের টিম সামনের মাসেই সেখানে যাবে বলে প্রস্তুতি নিয়েছে, এখন থেকেই টুকটাক। ফারিস সিলেটে গিয়ে আগে বাচ্চা দুটোর চিকিৎসা করবে ভেবে রেখেছে। তবে জীবন মরণ আল্লাহর হাতে। তার উসিলায় যদি আল্লাহ তাদের এই সুন্দর ভুবনে এদের রাখতে চায়, তবে নিশ্চয়ই তারা পৃথিবীর আলো বাতাসে বড় হতে পারবে। ফারিসের হাতের ফাইলটা এক পাশে রেখে সবে প্রাপ্তিকে কল করতে নিচ্ছিল, তখনই হড়বড় করে বিচলিত হয়ে রুমে প্রবেশ করে শিশির বিন্দু। এসেই কোনো কথা নেই, ফারিসের ডেস্কের বিপরীত পাশে থাকা খালি চেয়ারখানা টেনে ধপ করে বসে পড়ে কান্না জুড়ে দেয়। ফারিস শিশিরের আচমকা এমন আচরণে ভরকে তাকালো। ফারিস শিশিরকে কিছু জিজ্ঞাসা করতে নিচ্ছিল, তখনই ইফতি ছেলেটাও ফারিসের কেবিনে আসে। শিশিরের পাশে ফাঁকা চেয়ারটা টেনে ধপ করে বসে পড়ে। ফারিস দুজনকে দেখেই কিছুটা গম্ভীর হলো, তারপর কিছু না বলে শিশিরকে এক পলক কাঁদতে দেখে আবার পেপারওয়েট নিয়ে খেলতে শুরু করলো, যেন একদম নির্লিপ্ত সে। কি হয়েছে জিজ্ঞাসাটাও করলো না। ফারিসের মতে এখন এনার্জি লস না করাই ভালো। মেয়ে লোকের মতিগতি সে ঠিক করে বোঝে না বাপু। আরে কাঁদবি ভালো কথা, যত ইচ্ছে কাঁদ, কিন্তু কাঁদার আগে কারণটা তো জানিয়ে নিবি নাকি? এতে যে সামনের মানুষটা বিচলিত হয়, তাও কি তাদের ঘটে ঢুকে না নাকি? একদম ন্যাকামি যত সব। আবার তাদের কাঁদার কারণ জিজ্ঞাসা করলেও উত্তর আসবে না। নিজের মন মর্জি ছাড়া এরা আবার কিছু বলেও না। সব কথায় তেরা জবাব দিয়েই এই মেয়ে লোকেরা কি মজা পায়, তার লজিকটা ফারিস বুঝে না। তাই ফারিস এ নিয়ে বিশেষ হেলদোল দেখালো না। তাছাড়া তার জীবনেও তো নমুনার শেষ নেই।
এখন অবশ্য একটু আধটু মানিয়ে নিতে পারে সে প্রাপ্তিকে, তবে কথায় কথায় কেঁদে দিতেও আটকায় না সেই মেয়ের। এই তো কাছে গেলেও কেঁদে দেয়, বকা দিলেও কাঁদে, আবার আদর করতে গেলেও। মানেটা কি ভাই? মেয়েদের মনে এত প্যাচ কেন? পুরুষেরা যে এদের কর্মে দ্বিধাদ্বন্দ্বে ভোগে তা কি তারা জানে? মিনিট 5 পেরোলো, শিশির এখনো কেঁদেই যাচ্ছে। কান্না করতে করতে একদম চোখ মুখ ফুলে গিয়েছে। ইফতি এতক্ষণ আর চোখে বারবার তাকিয়ে শিশিরকে দেখছিল, এবার না পেরে সে নিজেই মুখ খুলল। এইভাবে কাঁদছিস কেন? কারণটা বল। কারণ না বলে সমস্যার সমাধান পাবি কি করে? শিশির ইফতির কথায় চোখ তুলে তাকালো ইফতির দিকে, তারপর ফারিসের দিকে। ফারিস এবার কিছুটা উৎসুক হয়ে সেও কারণ জানতে দুজনের দিকে তাকালো। ইফতির করা প্রশ্নের উত্তর সাথে সাথে আসলো না শিশিরের কাছ থেকে। শিশির আরও 2-3 মিনিট অশ্রু বিসর্জন দিয়ে নির্লিপ্ত চোখে দুজনের দিকে তাকালো, তারপর ভাঙা কাপা কণ্ঠে মুখ খুলল। আমি খুব বাজেভাবে ঠকে গিয়েছি। আমার সব শেষ। এখন আমি আমার কুয়াশাকে নিয়ে কোথায় যাব? মেয়েটা তো বাবা বলতে প্রাণ। শিশির আবার কাঁধ ঝাঁকিয়ে কেঁদে ফেলল। মাথায় তার সাদা হেজাব, গায়ে ডাক্তারি অ্যাপ্রন জড়ানো, অ্যাপ্রনের নিচে ঢিলে ঢালা সালোয়ার কামিজ জড়ানো। মেয়েটার বয়স 31-এর কোঠায়, 3 বছরের বাচ্চার মা সে, অথচ দেখলে একদম 25 বছরের যুবতী মনে হয়। চোখে মুখে উন্নত এক গাম্ভীর্য আর ব্যক্তিত্ব খেলা করে যে মেয়ের মুখে, তাকে এভাবে অসহায়ের মতো কান্না করতে দেখার দৃশ্যটা একদম বিশ্রী লাগছে যেন। ফারিস এবার গম্ভীর ভাব আরও বাড়িয়ে মুখ খুলল। আগেই বলেছিলাম বেটার হাবভাব ভালো না, 2 নম্বর লোক। তখন আমার কথা শুনেছিস? এখন কান্না বন্ধ কর। আর কি করেছে তা বল। ইফতি নিজেও ফারিসের কথার উত্তর জানতে চেয়ে শিশিরকে বলল। শিশির ওনার আঁচলে চোখ মুছে মুখ খুলল। কুয়াশার বাবা আমার আগেও আরও 2টো বিয়ে করেছে। কি? ফারিস আর ইফতি একই স্বরে বলল কথাটা। শিশির মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আমার তো সব শেষ। এখন তোরাই বল, আমার আর আমার মেয়ের কি হবে? ওই লোকটা কোনো সাধারণ মানুষের কাতারে পড়ে না। ও একটা সাইকো। ও আমার আগে আরও 2টা মেয়েকে বিয়ে করেছিল, এমনকি তাদের নৃশংস মৃত্যু দিয়ে দুনিয়া ছাড়া করেছে। ফারিস আর ইফতি ঘোর কাটিয়ে উঠতে পারল না যেন। তারা ভেবেছিল আর 5টা দাম্পত্য জীবনের মানুষের মাঝে যেমন কলহ লেগে থাকে তেমনই হবে হয়তো, তবে এ তো দেখি সম্পূর্ণ বিপরীত এক কাণ্ড। ফারিস এবার জোহরি চোখে প্রশ্ন করল। তুই এসব জেনেছিস কখন? শিশির নিজের বুকে একটা হাত চেপে জবাব দিল। আজ একটু আগের টিফিন আনিনি আজ, তাই বাসায় গিয়েছি। শিশির আর মুখ দিয়ে একটা কথাও বের করতে পারল না। হুট করেই নিস্তেজ হয়ে চেয়ার থেকে পড়ে যেতে নিলে ইফতি শিশিরের একটা হাত টেনে ধরে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে কোনো মতে, তবে শিশির জ্ঞান হারিয়েছে। ফার্স্ট দ্রুত মহিলা নার্সদের খবর দিয়ে এনে শিশিরকে কেবিনে শিফট করিয়েছে। পালস চেক করে যা বোঝা গেল, বিষয়টা যত স্পষ্ট মনে হচ্ছে ততটা স্পষ্টও না, আরও ধোঁয়াশা। ফারিস আর ইফতি চোখে চোখে কথা হলো। ইফতি কেমন যেন ভেঙে পড়েছে, ফারিস যেন ছেলেটার ভেঙে পড়া অনুভব করতে পারল। ফারিস ইফতির কাঁধ ঝাঁকিয়ে বলল, শক্ত হ। এইভাবে ভেঙে পড়ে কোনো সমস্যার সমাধান হয় না। ওর মুখ থেকে এখনো পড়াটা শোনা বাকি। আগেই কিছু করা যাবে না। তবে আমার মনে হচ্ছে এখন ফিলিপ চৌধুরীকে এসব ব্যাপারে কোনো কিছু না বলাই ভালো হবে। মনে হচ্ছে লোকটা বেশ ধূর্ত, তাই সাবধানের মার নেই। শিশিরকে নিয়ে কোনো রিস্ক নেওয়া যাবে না। ওর জ্ঞান ফিরলে তাকে তুই বুঝিয়ে বলিস আমি কুয়াশাকে অন্যান্য বাড়ি থেকে নিয়ে আসছি। ইফতির চোখের কোণে বেয়ে পানি গড়িয়ে পড়তেই ফারিস কিরমির করে আবার বলল, শক্ত হসালা, গেলাম আমি। ফারিসের কথা ইফতি কিছু বলতে পারল না, কেবল মাথা নাড়িয়ে শান্ত হলো। ফারিস ধূপধাপ পা ফেলে হসপিটাল থেকে বের হলো। শিশির রোজ আসার সময় কুয়াশাকে তার নানুর কাছে রেখে আসে, আবার যাওয়ার সময় শিশির বাবার বাড়ি থেকে মেয়েকে নিয়ে নিজেদের ফ্ল্যাটে ফিরে। শিশির যেহেতু অসুস্থ, তাই কুয়াশাকে আনতে ফারিস নিজেই গেল। ফারিস ড্রাইভিং করছে আর বারবার প্রাপ্তির ফোনে কল করছে, তবে মেয়েটার ফোন তোলার কোনো নামই নেই। ফারিসের এখন মাথার উপর দায়িত্ব না থাকলে বাসায় গিয়ে গালের উপর দিয়ে দিত ঠাস করে একটা চর। সময় কিছু মেডিসিন দিয়ে এসেছিল সে প্রাপ্তিকে, কে জানে খেয়েছে কিনা। ফারিস আর ভাবতে পারছে না, যে বয়সে বাচ্চা কাচ্চার চিন্তায় দিন পার করার কথা তার, সে বয়সে বউয়ের চিন্তায় দিন যায় তার। কম বয়সে বউ যাদের ঘাড়ে চাপে তারাই টের পায় সব। ফারিস আপাতত এসব চিন্তা বাদ দিয়ে গম্ভীর্য ভাব আশেপাশে তাকালো। ফারিসের কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠল। ফিলিপ চৌধুরী ধূর্ত প্রকৃতির লোক, তার উপর প্রভাবশালী। ফিলিপ চৌধুরীর চাচা মোস্তাক চৌধুরী নামকরা বিজনেসম্যান, তার উপর শহরের বিভিন্ন হসপিটালের চিফ মেডিকেল অফিসারের দায়িত্বে তিনি।
ফিলিপের বাবাও বেশ প্রভাবশালী, একবার মেয়র পদেও পাশ করেছিল, শুনেছে ফারিস? এরকম একটা পরিবারের কাছ থেকে যদি শিশির প্রতারিত হয়ে থাকে তবে শিশিরের পক্ষে ন্যায় বিচার পাওয়াটা এত সহজ বলে মনে হচ্ছে না ফারিসের। এখানে প্রতি পদে পদে বিপদ অপেক্ষায় আছে তাদের জন্য। ফারিসের তা আন্দাজ করতে অসুবিধে হলো না। অপরদিকে শিশিরের পরিবার ৮-১০টা মধ্যবিত্ত পরিবারের মতোই বেশ স্বাভাবিক। শিশিরের ছোট বোন আর একটা ভাই আছে। বাবা প্যারালাইজড, মা মধ্যবয়স্ক মহিলা, বোনটা মোনালিসার সমবয়সী হবে হয়তো, তবে ভাইয়ের বয়স আরও কম। সব ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। পরিবারের উপার্জন করার মতো লোক নেই। শিশিরের বাবা লতিফ আহমেদ সরকারি প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। রিটায়ার্ড করার পর নিজের শেষ সম্বল দিয়ে দোতলা ফাউন্ডেশনে একটা বাড়ি করেছেন, যদিও তার একতলায় কোনো মতে কমপ্লিট হয়েছিল। বাকিটা বহু বছর চলে যাওয়ার পরও সেভাবেই অবহেলিত পড়ে আছে। গ্রামের কিছু জায়গা জমি বিক্রি করে শিশিরকে ডাক্তারি পড়িয়েছেন তিনি। সরকারি মেডিকেলে চান্স পাওয়ার তেমন খরচ লাগেনি অবশ্য। এই ভাঙাচোরা ফ্যামিলিটা এখন লতিফের সামান্য পেনশনের টাকায় আর শিশিরের আয় রোজগারেই চলছে কোনো মতে। স্বামী সংসারে থেকে যতটুকু করা যায় তা সন্তান হিসেবে দায়িত্ব পালন করার চেষ্টা করছে সে। ফিলিপ এ নিয়ে কথা বলেনি কোনোদিনই। তাছাড়া তাদের কি কম আছে? শিশিরের আয় তাদের কাছে বিশাল সমুদ্রের জলকণার সমান নয়। এমন একটা পরিবার মেয়ের দুর্যোগে কী বা সাহায্য করবে? ফারিসের গাড়িটা শিশিরদের এই একতলার সামনে এসে থামতেই ফারিস গাড়ি থেকে নেমে কলিং বেলে চাপল। শিশিরের মা রাবেয়া এসে দরজা খুলে দিয়ে অবাক হয়ে তাকালো। আরে ফারিস বাবাজি, তা কি মনে করে এ মুখ হলি হতচ্ছাড়া, বিয়ে করেছিস শুনলাম? ফারিস সালাম দিয়ে ভেতরে প্রবেশ করে মাথা চুলকে বলে, হ্যাঁ করেছিলাম তো। তা বৌমা কেমন? আরে আন্টি রাখো তো তোমার বউয়ের মার কথা, আমার কথা তো একবার জিজ্ঞেস করলে না। তোর কথা রোজ জিজ্ঞেস করি শিশিরের কাছে, বৌমারে একদিন নিয়ে আসবি কেমন কিন্তু? ফারিসের ঠোঁটের কোণে জোরপূর্বক সূক্ষ্ম হাসি টেনে মাথা নাড়ে। ওকে ওকে আনবো না একদিন, তারপর তাকে শোপিস বানিয়ে তুলে রেখো। শিশির কেবল ফারিসের স্কুল লাইফেরই ফ্রেন্ড নয়, খালাতো আবার মামাতো বোনও বটে। ফারিসের আম্মুর মামাতো বোন হয় লতিফ আহমেদ, আর রাবেয়া বারিশার খালাতো বোন। অর্থাৎ রাবেয়ার বিয়ে তার মামাতো ভাইয়ের কাছেই হয়েছিল। ড্রয়িং রুমে আলাপচারিতায় মিনু মাথায় ঘোমটা টেনে বেরিয়ে চমকে তাকালো ফারিসের দিকে। মিনু শিশিরের ছোট বোন। কুয়াশাটাও খালামণির পিছু পিছু ছোট ছোট পায়ে দৌড়ে এলো। ফারিসকে দেখে এসে মামা বলে লাফিয়ে কোলে চড়ে বসলো ফারিসের। ফারিস কুয়াশাকে কোলে ভালো করে বসিয়ে গালে চুমু দিল। পকেট থেকে কিছু চকলেট বের করে কুয়াশার হাতে দিল। মিনু ফারিসকে দেখে ঠেস মেরে বলল, বড় ভাই কেমন আছো? তুমি নাকি তোমার কাজিনরে বিয়ে করেছো? করছি, আর ভালোও আছে। এবার তোকেও বিয়ে দিব, দাঁড়া। মিনু মুখ বাঁকালো। মারলি কেন? আচ্ছা যাও দেখিও, তবে ছেলে তোমার মতো হ্যান্ডসাম হতে হবে, তাহলে সব মঞ্জুর। তখনই শিশিরের ছোট ভাই রিদম বের হয়ে আসলো। দেখো ভাই, মানুষের ডিমান্ড কত, চিন্তা করিস না। তোকে ওই পাশের বাড়ির কালো মিয়ার লগেই বিয়ে দেব। সারাদিন জামাইয়ের সেবা করবি আর চুন থেকে পান খসলাইয়ে জামার ক্যান্ডিতে বাড়ি খাবি। কুয়াশা ফারিসের কোলে বসে চকলেট খাচ্ছে তার, আর চারপাশে পরিবেশ বোঝার চেষ্টা করছে। রিদমের কথায় ফারিস ঠাস করে রিদমের পেছনে কিল বসিয়ে বলল, বড়দের সম্মান করতে হয় ছোট। ফারিস এদের কাণ্ডে এবার মুখে গাম্ভীর্য টানলো। এদের লাই দিলেই লাই পাবে। এক ধমক দিয়ে বলল, চুপ করবি তোরা। ফারিসের ধমকানিতে দুই বাদর চুপ করলো। রিদম এসে ঠাস করে বসে পড়ল ফারিসের পাশে। কুয়াশা এখনো ফারিসের কোলে। রিদম কুয়াশার কোলের ওপর একটা চকলেটে থাবা বসাতেই কুয়াশা গলা ছেড়ে কান্না জুড়ে দিল। ফারিসের চোখ রাঙানিতে আর কুয়াশার চেঁচানোর তোপে রিদম আর চকলেটটা নিল না। হাতের চকলেট কুয়াশার কোলে জামার উপর রেখে দিতেই কুয়াশা শান্ত হয়ে ফারিসকে বিচার দিল, দেখো লিদমামু পদ্মা আমার চকলেট নিয়ে নেয়। আচ্ছা ওকে বকে দেব, তোমাকে আর বিরক্ত করবে না। ফারিস রিদমকে বলল, গাড়িতে ফেলে এসেছে বোধহয়, তোদের জন্য আইসক্রিম এনেছি, নিয়ে আয় যা। ফারিসের কথায় রিদম চট করে উঠে দৌড় লাগালো গাড়ির দিকে। মিনু গেল ছোট্ট ভাইয়ের পিছে, তার ভাগে কম যাতে না পড়ে তা নিশ্চিত করতে। ফারিস কুয়াশাকে কোলে নিয়ে লতিফের ঘরে গেল। লতিফ কুয়াশাকে দেখে হাত বাড়িয়ে কাছে ডাকলো। ফারিস কাছে গিয়ে বসতেই লতিফ ফারিসের মাথায় হাত বুলিয়ে বলল,
কেমন আছিস আব্বা? তোর আম্মা তো ভালো আছে? ফারিস লতিফের হাত ধরে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার বোনও ভালো আছে। তোমার শরীরটা এখন কেমন? এই যেমন দেখছিস, তোরা তোর নানার বাড়ি যাস না? ফারিস মাথা নাড়ালো। আমি যাইনি অনেক বছর, মা হয়তো যায়। ও আচ্ছা। লতিফ একটা দীর্ঘশ্বাস ছাড়লো। ফারিসের খুব খারাপ লাগলো লতিফের এভাবে বিছানায় পড়ে থাকতে দেখে। শিশিরের আহাজারিগুলো আবার কানে বেজে উঠল। আমি খুব বাজেভাবে ঠকে গিয়েছি কথাটায়। ফারিস কয়েকবার অশান্তভাবে চোখের পলক ঝাপটে মামার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো। এখানে চাইলেও তার শিশিরের অবস্থা জানানো সহজ হলো না। একটা ভঙ্গুর পরিবার আর ভেঙে দিতে মন সায় দিল না তার। শিশির ব্যস্ত কথাটা জানিয়ে ফারিস কুয়াশাকে বুকে আগলে চুপচাপ বেরিয়ে গেল বাসা থেকে। ফারিস কুয়াশাকে নিয়ে হসপিটালে ফিরবে বলেও কিছু একটা ভেবে হসপিটালে না গিয়ে নিজের বাসার দিকে যেতে লাগলো। কুয়াশা তার পাশের সিটে, সে সিটে চড়বে বলে জেদ ধরেছিল, তাই ফারিস তার পাশের সিটে কুয়াশাকে বসিয়ে গায়ে ভালো করে সিট বেল্ট লাগিয়ে দিয়েছে। গাড়ি চালার সময় হাত নাড়ছে কুয়াশা, এই সাথে আধো আধো স্বরে এটা ওটা বলছে ফারিসকে। ফারিস গাড়ি চালাতে চালাতে এক হাতে কুয়াশার ঠোঁটের কর্নারে লেগে থাকা চকলেট মুছে দিয়ে বলল, মামা আমরা এখন কোথায় যাচ্ছি জানো? কুয়াশা মাথা নাড়ল, মানে সে জানে। ঠোঁট গোল গোল করে বলল, মাইল কাছে যাই। না, আমরা এখন তোমার আরেকটা নানু বাড়ি যাব। কুয়াশা ফারিসের দিকে চোখ গোল গোল করে বলল, আর একটা। সেখানে তোমার আরেকটা নানু আছে, নানা ভাই আছে, খালামণি আছে, আর তোমার মতো মিষ্টি একটা মামি আছে। কুয়াশা তার মতো মিষ্টি মামির কথা শুনে বেশ আগ্রহ পেল যেন। ছোট্ট ছোট্ট হাতে নিজের দুপা ধরে উপরে টেনে বলল, এতে মাম্মি। হুম দুই মামা ভাগ্নের আলাপ চলতে চলতে ফারিস গাড়ি তাদের বাসার সামনে চলে গেল। ফারিস গাড়ি থেকে নেমে অপর পাশে গাড়ির ডোর খুলে কুয়াশাকে কোলে তুলে নিল। কুয়াশা ফারিসের কোলে উঠেই বাচ্চার মতো ফারিসের বুকে মিশে গেল। ফারিস বাচ্চাটার কপালে চুমু দিয়ে বলল, আমার কুয়াশা আম্মুটা এত লক্ষ্মী। কুয়াশাকে কেউ লক্ষ্মী বললে সে খুব খুশি হয়। ফারিস তাকে লক্ষ্মী বলায় ফারিসের বুকের সাথে মাথা তুলে ফারিসের চুলে আর কানে মুঠো করে ধরে ফারিসের গালে চুমু দিল। ফারিস বাচ্চা মেয়েটার পাকনামি দেখে হেসে ফেলল। ফারিস ভেবে পায় না এইরকম একটা বাচ্চার বাপ হয়ে কেউ কি করে খারাপ পথে যেতে পারে। যদি আগে থেকে খারাপ পথে থেকেও থাকে তবুও তো এইরকম একটা পুতুলের মায়ায় পড়ে ফিরে আসার কথা। ফারিস কুয়াশাকে কোলে নিয়ে ভেতরে ঢুকতেই বারিশা এগিয়ে এলো। এটা শিশিরের মেয়ে না? ফারিস কুয়াশাকে ইশারা করে বারিশাকে দেখালো। তোমার নানুমণি, যাও তার কাছে যাও। কুয়াশা বাধ্য বাচ্চার মতো ফারিসের কথায় গোল গোল চোখে গিলছিল। সে তো লক্ষ্মী, তাই ফারিসের কথা মতো সে তার দুহাত ফারিসের পরিচয় করিয়ে দেওয়ার মতো নতুন নানুমণির দিকে এগিয়ে দিল। ওনাকে অবশ্য আগেও দেখেছিল কুয়াশা, তবে ছোট মানুষ তো, তাই বেশি মুখ চেনা মানুষের কাছে মিশে বেশি। কুয়াশা হাত দুটো বাড়িয়ে দিতেই বারিশা আলতো করে হাতে কুয়াশাকে ফারিসের কোল থেকে নিতে নিতে বলল, ওরে আমার মামনিটা, আসো আসো, নানুর কাছে আসো। মোনালিসা গিয়েছে এক্সাম দিতে। বাড়িতে ফিরেই মায়ের কোলে শিশির আপুর পুতুলটাকে দেখে লাফিয়ে উঠল। এটা কে দেখি তো? আরে এটা তো দেখি আমাদের পুতুলটা। আসো খালামুনি, কাছে আসো। কুয়াশা এবার বারিশের কোল থেকে মোনালিসার দিকে হাত বাড়িয়ে দিল। মোনালিসা হেসে বাচ্চাটাকে কোলে নিল। জান বাচ্চা, এত লক্ষ্মী তুমি। ফারিস আশেপাশে দৃষ্টি বুলালো। কাঙ্ক্ষিত মানুষটিকে আশেপাশে না দেখে ভ্রুঝোড়া কুঁচকে গেল তার। বারিশা তখন ফারিসকে বলল, হ্যাঁ রে ফারিস, প্রাপ্তিটা এরকম অসময়ে জ্বর আসলো কেন বলতো? সকালে তুই বেরিয়ে যাওয়ার পর গিয়ে দেখি মেয়েটার গা জ্বরে পুড়ে যাচ্ছে। আমি ওষুধ খাই, মাথায় জলপট্টি দেওয়াতে একটু কমেছে। এখনো হয়তো ঘুম ভাঙেনি, তুই একটু চেক করে দেখিস তো শরীরটা ঠিক আছে কিনা। ফারিস তার মায়ের কথায় কোনো উত্তর না দিয়ে এলোমেলো দৃষ্টি ফেলে এদিক ওদিক তাকিয়ে কথাগুলো শুনে শেষে বাধ্য ছেলের ন্যায় মাথা নেড়ে এক প্রকার তাড়াহুড়ো করেই উপরে উঠে এলো। সে তো ছেলে হয়ে বলতে পারছে না ওই মেয়ের অসময়ে জ্বর আসার কোনো কারণ নেই। আম্মু, সব কারণ তোমার এই ছেলের। ফারিস রুমে প্রবেশ করে প্রাপ্তির মলিন হয়ে যাওয়া মুখটা তাকাতেই তার বুকটার ভেতরটা কেঁপে উঠল। একদিনেই যেন গায়ের 3 ভাগের 1 ভাগ মাংস কমে গিয়েছে মেয়েটার।
গোলমোলো গালটা যেন ভেতরের দিকে চেপে গিয়েছে। ফারিসের বুক চিরে একটা শান্ত দীর্ঘশ্বাস নেমে গেল। ফারিস এক হাতে প্রাপ্তির কপাল আর গালটা চেক করলো। জ্বরটা হয়তো মাত্রই কমেছে। সে ঘাম দিচ্ছে। ফারিস প্রাপ্তিকে আলতো মৃদুস্বরে ডাক দিল। লিটল চেরি, শরীর কি বেশি খারাপ লাগছে জান? ফারিসের কথাগুলো প্রাপ্তির কানে পৌঁছতেই প্রাপ্তি পিট করে চোখ মেলে তাকালো। প্রাপ্তি উঠে বসতে চেষ্টা করতেই শরীরে ব্যথা অনুভব করলো। ফারিস প্রাপ্তিকে বাধা দিয়ে থামিয়ে দিল। তারপর নিজে আস্তে ধীরে প্রাপ্তিকে বালিশের সাথে ঠ্যাস দিয়ে বসিয়ে দিয়ে বলল, শরীরে ব্যথা কমেনি এখনো? প্রাপ্তি ফারিসের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে মাথা দুপাশে নাড়ল। ফারিস এক দৃষ্টিতে তার লিটল চেরির দিকে তাকিয়ে থাকলো। গলার ঘাড়ে লাল ছোপ ছোপ দাগগুলো এখন সময় গড়ার সাথে সাথে অনেকটা কালচে খয়েরি রং ধারণ করেছে। ফারিস সেগুলো দেখে চোখ বুজল। প্রাপ্তির কপালে শব্দ করে চুমু খেয়ে প্রাপ্তিকে বুকে জড়িয়ে ধরল। প্রাপ্তি এতক্ষণ পর ফারিসের বুকটা পেয়ে শরীরের ক্ষতগুলোর যন্ত্রণা চোখ দিয়ে বর্ষাতে লাগলো। কেঁদে চোখ আর নাকমুখ লাল করে ফেলেছে। ফারিস প্রাপ্তির মাথায় হাত বুলিয়ে বলল, কিচ্ছু হবে না জান, একটু সহ্য করে নে। গায়ে ঘাম দিচ্ছে তোর, জ্বরটা কমেছে। আয় গোসল করিয়ে নিয়ে আসি। ফারিসের বুক থেকে তড়াক করে উঠে দূরে সরে গেল প্রাপ্তি। ফারিস কিছু বুঝতে পেরে ঠোঁট বাঁকালো। তার পাখি তার সাথে চালাকি করেছে। ফারিস বেড থেকে উঠে বসে প্রাপ্তিকে এক টানে পাজা কোলে তুলে ওয়াশরুমে চলে গেল। প্রাপ্তি ফারিসের কোলে ঠ্যাং নাড়িয়ে নামতে চেষ্টা আর ফারিসের বুকে কিল ঘুষি দিতে দিতে বলছে, অসভ্য পুরুষ, নামায়। আমার কি হাত পা নেই? আমি নিজেই গোসল দিতে পারবো। কিন্তু কে শুনে কার কথা। ফারিস প্রাপ্তিকে শাওয়ারের নিচে নিয়ে গিয়ে শাওয়ার ছেড়ে দিল। তারপর প্রাপ্তির শত বাধা দেওয়ার পরও ফারিস কোনো কথা শুনল না। প্রাপ্তিকে গোসল করিয়ে নিজেও ফ্রেশ হয়ে বেরিয়েছে। প্রাপ্তির গায়ে বাথরোব জড়ানো, ফারিসের কোমরে সাদা বড় একটা তাওয়াল পেঁচানো। প্রাপ্তি লজ্জায় কোনো দিকে তাকাতে পারছে না। ফারিস আলমারি থেকে প্রাপ্তির সালোয়ার কামিজ বের করে বলল, পড়তে পারবে না পড়িয়ে দেব? প্রাপ্তি চিৎকার করে বলল, বেরোন আপনি রুম থেকে। আর একটা কথা বলে খুব খারাপ হবে বলে দিচ্ছি। ফারিস আলতো হাসল। শোনো বউ, স্বামীর ভালোবাসা রহমতের জিনিস, সবাই পায় না। তুমি পেয়েছো, তাই শুকরিয়া আদায় করো। প্রাপ্তি এবার মুখ বাঁকালো। হয়েছে, থাকার ভালোবাসা দেখাতে হবে না। আপনার ভালোবাসায় আমি উঠে দাঁড়াতেই পারছি না। আর এখন একটু সেবা করেছেন বলে আবার এত খোঁটা কেন দিচ্ছেন? হ্যাঁ, সব তো আপনার কর্মের ফল। ফারিস অল্প ঠোঁট বাঁকালো। তুই বড্ড নাজুক রে মেয়ে। ফারিসের কথায় প্রাপ্তি এবার রেগে গেল। আমি নাজুক না? আর আপনি কি? সরুন আমার সামনে থেকে, খুব রাগ লাগছে আমার। কিন্তু ফারিস এক চুলও না নড়ে প্রাপ্তির দিকে তাকিয়ে ঠাট্টার ছলে বলল, আমি কি বললে না তো? আপনি একটা যা তা, সরেন এবার। ফারিস একটা মলম এনে প্রাপ্তির কাছে গিয়ে দাঁড়ালো। প্রাপ্তি মানা করার পরও শরীরের বিভিন্ন জায়গায় কালচে দাগে মলম লাগিয়ে দিল ফারিস। ফারিস নিজের পোশাক পরে নিচে চলে যেতেই প্রাপ্তি তাড়াহুড়ো করে সালোয়ার কামিজটা গায়ে জড়ালো। এই শয়তান কখন এসে পড়ে কে জানে। ফারিস আসার সময় কুয়াশাকে কোলে করে এনেছে। ফারিসের হাতে একটা নুডলসের বাটি। কুয়াশাকে নিয়ে রুমে আসার সময় বারিশা তার হাতে ধরিয়ে দিয়েছে প্রাপ্তির জন্য। ফারিস নিজের রুমে এসে প্রাপ্তির হাতে নুডলসের বাটি ধরিয়ে দিয়ে বলল, ফিনিশ কর। প্রাপ্তি, কুয়াশা আর মোনালিসা ছাদের দোলনায় বসে দোল খাচ্ছে। ফারিস দোকানে যাবে এদের জন্য কিছু আনতে। বায়না ধরেছিল বাইরে নিয়ে যেতে, তবে ফারিস তা নাচক করে দিয়ে বলেছে বাইরে যেতে হবে না। কে কি খাবি বল, আমি কিনে দিয়ে যাই। ফারিসের কথা শুনে কুয়াশা বলল, মামা চকলেট খাবো। ফারিস কুয়াশাকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, আচ্ছা আনবো মামুনি। ভাইয়া আমি বার্গার খাবো আর আইসক্রিম। মোনালিসা ঠাস করে দোলনা থেকে নেমে ফারিসের হাত জড়িয়ে ধরে কথাটা বলল। দোলনায় এখন শুধু প্রাপ্তি বসে বসে দোল খাচ্ছে আর এদের আদর দেখছিল। ফারিস প্রাপ্তির দিকে তাকিয়ে চোখের ইশারায় যেন কিছু জানতে চাইল। প্রাপ্তি দোলনায় বসে দুলে দুলেই বলল, আমার জন্য তেঁতুলের আচার আর ফুচকা। এখন কেউ যেন আবার না বলে এগুলো খাওয়া যাবে না বা আনবো না, তবে কিন্তু আমি রেগে যাব। প্রাপ্তির কথায় ফারিস ভ্রু কুঁচকে দেখলো প্রাপ্তিকে। ফারিস কিছু না বলে কুয়াশাকে নামিয়ে দিয়ে নিচে যাওয়ার সময় প্রাপ্তিকে বলে গেল নিচে আসতে। প্রাপ্তি এখন নিচে যেতে মোটেও ভালো লাগছিল না, তবুও বাধ্য বউয়ের ন্যায় স্বামীর কথা মেনে নিচে নামলো।
প্রাপ্তি ফারিসের রুমে প্রবেশ করতেই ফারিস প্রাপ্তিকে দেয়ালের সাথে চেপে ধরে গলায় মুখ গুজে দিতেই প্রাপ্তি তীর তীর করে কাঁপতে লাগলো। বুকের ভেতরটা ধকধক আওয়াজে ছেয়ে গেল যেন। ধস্তাধস্তিতে প্রাপ্তির ওড়না খুলে এক সাইডে ঝুলছিল, নিচের দিকের মাটিতে লুটোপুটি খাচ্ছে। ফারিস গলা থেকে মুখ তুলে প্রাপ্তির ওড়নাটা এক হাতে কেড়ে নিয়ে নিজের বাম হাতে প্যাঁচাতে প্যাঁচাতে প্রাপ্তিকে পরখ করছিল। ফারিসের হঠাৎ আক্রমণে প্রাপ্তি জোরে জোরে শ্বাস ফেলছিল। ফারিস ঘোর লাগা দৃষ্টিতে প্রাপ্তির গলায়, বুকের উপরের অংশে আর বুকের ওঠানামা পরখ করছিল। ফারিসের হঠাৎ মারাত্মক পিপাসা পেল যেন। কেমন করে যেন তাকালো প্রাপ্তির দিকে। প্রাপ্তি সেই চাহনির মানে বুঝে জমে গেল। প্রাপ্তিকে ফারিস কিছু একটা সাফাই গাইয়ে দূরে সরার সময়টুকুও দিল না। এক টানে প্রাপ্তিকে নিজের কাছে এনে ঠোঁটে ঠোঁট ডুবালো। প্রাপ্তি ছাড়া পেতে দুহাতে ফারিসের বুকে ধাক্কা দেয়াতে ফারিস বিরক্ত হয়ে প্রাপ্তির দুহাত ওড়না পেঁচানো হাতে মুঠোয় নিয়ে নিল। তারপর প্রাপ্তির দুহাত প্রাপ্তির মাথার উপর তুলে নিজের হাতে শক্ত করে মুঠো ধরে রাখলো। ফারিস এভাবেই চুমু খাচ্ছিল আর অপর হাত প্রাপ্তির শরীরের উপর ব্যস্ত রেখেছিল। প্রাপ্তি ছটফট করতে করতে এক পর্যায়ে কেঁদে দিল। প্রাপ্তির চোখের পানি ফারিসের গাল ভিজিয়ে দিতেই ফারিস প্রাপ্তির ঠোঁট জোড়া কামড় বসিয়ে ছেড়ে দিল। প্রাপ্তি লজ্জায় আর ভয়ে ফ্লোরের দিকে তাকিয়ে ঠোঁটের উপর হাত বুলালো। হাত বুলিয়ে বুঝলো ঠোঁটের কাটা জায়গায় রক্ত বের হচ্ছে। প্রাপ্তি মলিন চোখে ফারিসের দিকে তাকাতেই ফারিস কটমট করে বলল, কান্দার শাস্তি। ফারিস আর কিছু না বলে গটগট করে বাসার বাইরে চলে গেল। গাড়ি নিল না, এবার নিজের নতুন একটা বাইক বের করে সেটাই গেল। বারিশার সাথে পাশের বাসায় দুই মহিলা বসে গল্পগুজব করছিল। মহিলা দুটো এক তথ্য উদ্ধারে এসেছে, তবে মুখে সে কথা বলেনি। প্রাপ্তিকে প্রায় এরা এই বাসা থেকে ফারিসের সাথে যাতায়াত করতে দেখেছে। মুখে নেকাব আর কালো বরকায় আবৃত থাকায় অবশ্য মুখ দেখেনি তারা, তবে তারা বুঝেছিল এটাও মোনালিসা নয়, অন্য মেয়ে হবে হয়তো। মহিলা দুটো নানা অজুহাতে প্রাপ্তির সম্পর্কে জানতে চাইলে মোনালিসা এবার বারিশা আর কোনো রিস্ক নিল না, সরাসরি বলে দিল আমার দেবরের মেয়ে ওকে ছেলের জন্য বউ করে এনেছি। সামনের মাসে মোনালিসার বিয়ের অনুষ্ঠানের সময় ওদের অনুষ্ঠান করব আর কি। মহিলা দুটো নতুন বউ দেখতে চাইলে প্রাপ্তিকে ডেকে নিচে নিয়ে গেল বারিশা। প্রাপ্তির মাথায় ঘোমটা টেনে দুজনের সামনে এসে দাঁড়িয়ে সালাম দিল। মহিলা দুটো সালামের জবাব দিয়ে প্রাপ্তিকে দেখে বেশ প্রশংসা করলেন। বারিশাকে বলল, বেশ সুন্দরী আর লক্ষ্মী বৌমা পেয়েছেন দেখি। বারিশা মহিলাদের কথার বিপরীতে মুচকি হেসে মাথা নাড়িয়ে বলল, ঠিক বলেছেন ভাবি, মেয়ে পেয়েছে আর একটা, আমার ঘরের লক্ষ্মী এসেছে। মহিলারা আলাপে মজলে প্রাপ্তি নিজে থেকে চা করে আনলো তাদের জন্য। মহিলা দুটো এইটুকু মেয়ের আতিথেয়তা দেখে বেশ সন্তুষ্ট হলেন। প্রাপ্তি মহিলা দুটোকে সালাম জানিয়ে আবার গুটি গুটি পায়ে ছাদে উঠতেই কুয়াশা দৌড়ে এসে প্রাপ্তির একটা জড়িয়ে ধরল। মামি আছো তুমি? হ্যাঁ আম্মু, আসি। মামা আছে না কেন এখনো? মোনালিসা কুয়াশার কপালে চুমু দিয়ে বলল, আসবে আম্মা যান। প্রাপ্তি ইয়া বড় ঘোমটা দিয়ে ওনাটার আঁচলে মুখ লুকিয়ে কথা বলছে। বিষয়টা মোনালিসার চোখে পড়তেই ধপ করে প্রাপ্তির একটা হাত শক্ত করে ধরে বলল, কি ব্যাপার, এভাবে আড়াল করে দাঁড়িয়ে আছিস কেন? মুখটা দেখি তো, দেখি। মোনালিসার কথায় প্রাপ্তি যেন জমে বরফের ন্যায় হয়ে গেল। আমতা আমতা করে বলল, ওই আপু, এমনি এমনি। প্রাপ্তির কথায় মোনালিসা বেশ সন্দেহ জাগলো। সে কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই একটানে প্রাপ্তির মুখের ওপর থেকে ওনার আঁচলখানা সরিয়ে দিল। প্রাপ্তি অন্যমনস্ক হয়ে থাকায় কোনো রকম বাধাও দিতে পারেনি। মোনালিসা প্রাপ্তির ঠোঁটে নজর পড়তেই আটকে উঠল। মোলায়েম আদরে সরে প্রাপ্তিকে বলল, কি হয়েছে এখানে? কেটে গিয়ে একদম ফুলে গিয়েছে দেখছি। প্রাপ্তি মোনালিসার প্রশ্নে হাঁসফাঁস করতে করতে এদিক ওদিক তাকাচ্ছে। ওনার দ্বারা ঠোঁটটা আবার আড়াল করে নিল সে। কুয়াশা দোলনায় দুজনের মাঝে বসে চোখ গোল গোল করে কথা শুনছে দুজনের। প্রাপ্তির আচরণে মোনালিসা কিছু একটা বুঝতে পেরেই অবিশ্বাস্য নিয়ে প্রাপ্তির দিকে তাকালো। মোনালিসা ছোট বোনকে উদ্ভট মার্কা প্রশ্ন করে বসে এখন তার নিজেরও খারাপ লাগছে। দুজনের মাঝেই নীরবতা নেমে আসতেই এবার কুয়াশা মুখ খুলল। মামি তোমার ঠোঁটে ব্যথা পেয়েছ? প্রাপ্তি কুয়াশাকে নিজের কোলে বসিয়ে দিয়ে কুয়াশাকে চুমু দিয়ে বলল, ব্যথা পেয়েছি। কুয়াশা এবার বলল, কে ব্যথা দিচ্ছে? মোনালিসা আচমকা আনমনে বলে ফেলল,
তোমার ফারিস মামা। কথাটা বলেই মোনালিসা দুহাতে নিজের মুখ চেপে ধরে প্রাপ্তির দিকে তাকাতেই দুজনে অপ্রস্তুত হয়ে পড়ল। বাচ্চার সামনে কি বলে ফেললো ভাবতেই দুজনের আফসোস হচ্ছে। তখনই ফারিস দোকান থেকে সবার জন্য খাবার নিয়ে ছাদে হাজির হয়েছিল। ফারিসকে সবার আগে কুয়াশার নজরে পড়তেই সে প্রাপ্তির কোল থেকে নেমে ফারিসের কাছে ছুটে গেল। ফারিস হাতে রাখা খাবারের প্যাকেটগুলো প্রাপ্তির কোলের উপর দিয়ে কুয়াশাকে কোলে নিয়ে আদর করতে নিলেই কুয়াশা বাধা দিল। কুয়াশাকে বাধা দিতে দেখেই ফারিস বলল,